কিভাবে অনেকদিন পরে আপনার সাথে আসলাম। প্রথম একটু দেখাতে চাই আজকের যে শিরোনামটি করা হয়েছে, সেই শিরোনাম থেকে শিরোনামের মানে বিষয়টা নিয়ে দেখাতে চাই। Bye, bye, bye. Satan, please. Side. Bye. একটু পিছনে ভাই মানে মিনাল ভাই, প্রধানমন্ত্রীর গাড়ি বহর, প্রধানমন্ত্রী বসা, চাপেন সাইডে গাড়ি যাচ্ছে না। মানে আপনি বিষয়টা বোঝেন। আমি আরো কয়েকটা ফুটেজ দেখাই, তারপর একসাথে আপনার কাছ থেকে আমরা শুনবো যে মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বাংলাদেশে অতীতে কখনো এইভাবে গেছে কিনা, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এইভাবে যায় কিনা, মানে কোথায় এসএসএফ, কোথায় নিরাপত্তা। আপনি দেখেন, আমি খুবই ভয়াবহ একটা ফুটেজ এটা। দেখেন গাড়ি বহরের মধ্যে দেখেন অবস্থা দেখছেন পরিস্থিতি। তারপরে আমি আরো একটা ফুটেজ দেখাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার তারেক রহমান সাহেব ভিতরে ঢোকার পরে দেখেন দেখেন মানে আপনার আর্ট্রয়ে ভেঙে যা কিছু, মানে সেনা সদস্যরা অসহায়, মানে কারো কিছু বলা না, কিছু শুনতেছে না। তো দেখেন এই প্রধানমন্ত্রীর, এখানে দেখবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, তারও মোটামুটি ধরেন সংগ্রাম করে ঢুকতে হচ্ছে। দেখেন অবস্থাটা, এই দেখেন অবস্থাটা। তো এখন মানে আমি আসলে এই ফুটেজ গুলো যখন দেখি এবং অবাক হয়ে যাই, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা দেখেন, আমরা হয়তো অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমি একটা সংবাদ থেকে একটু দেখাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ স্থলে প্রবেশের সময় ছুরি সহ অভয়নগরের এক যুবককে হাতে নাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তো সিকিউরিটির জায়গাগুলো তো আপনি বুঝতে পারছেন, কারণ ধরেন প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে চলতে চাচ্ছেন, মানে ধরেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের আশেপাশে এসএসএফ হচ্ছে ধরেন সুপার এলিট ফোর্স। এসএসএফ কিন্তু গাড়ির পাশে পুলিশের মতো দৌড়ানোর কথা না। এসএসএফ কিন্তু মানে পাবলিক ক্লিয়ার করার কথা না। এসএসএফ এর কনসেন্ট্রেশন হচ্ছে শুধুমাত্র ভিভিআইপি সিকিউরিটি, ভিভিআইপি নিরাপত্তা। পুলিশ, বিজেপি, এপিবিএন এরা হচ্ছে কি এসএসএফ এর সহযোগী শক্তি। তারা টোটাল বিষয়টাকে এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী একটা মানে সিকিউরিটি একটা কি বলবো মানে বলয় তৈরি করে। এসএসএফ তার ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। তো ফাইন, তারেক রহমান সাহেব চাচ্ছেন যে ইয়ে হোক, মানে কি বলে জনগণের সাথে সম্পৃক্ততা হোক, বাট এটাকে জনগণের সাথে সম্পৃক্ততা বলে না। মানে হাসিনার আমলে ধরেন মানে তার থেকে তার মতো করে চলুক, এটা আমরা চাচ্ছি না, কিন্তু উনি তো মিনিমাম নিজের সিকিউরিটি উনি মেনটেন করবে, জনবিচ্ছিন্নতার তো দরকার নাই। কিন্তু এইটা যে চলতেছে, মানে আরেক জিনিস আমি দেখলাম যে বিএনপির এই যে বিশেষ করে স্টুডেন্ট লিডাররা আর কি সব আপনার মানে কি কারণে যেন দৌড়াইতেছে আর কি, মানে দৌড়াইতেছে, এবং সর্বশেষ এই ধরেন এই সে চান্স পাইলে দৌড়ায়, চান্স পাইলে কিন্তু দৌড়ায়। দেখেন অবস্থা। তারপরে এই যে আবিদ, সে দৌড়াইতেছে, এটা এর নাম বোধহয় নয়ন দৌড়াইতেছে। এবার সর্বশেষ দেখলাম যে প্রতিমন্ত্রী ঈর্ষাকে দৌড়াইতেছে, ঈর্ষাকে ধরেন বাসকে সঙ্গে দৌড়াইতেছে। মানে একটা আমার কাছে, আমি বুঝতে পারছি না যে আপনি কি মনে করতেছেন, মানে এই যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বা সবকিছু মিলায় এই যে অবহেলা, মানে এই যে ঘাটতিগুলো আমাদের চোখে পড়ছে।
আর আর কারো চোখে পড়ছে না ওনার আশেপাশে যারা আছে নাকি তারা তাকে মিসলিড করছে, মিসগাইড করছে? কি মনে করেন আপনি সবকিছু মিলিয়ে জি জানতে চান? হ্যাঁ, ধন্যবাদ কনক সরার ভাই। আপনি যে কয়টি দৃশ্য দেখিয়েছেন এগুলি আসলে ভয়ঙ্কর। আপনার হয়তো জানেন যে আমি একটি কলামও লিখেছি এটার উপর, যে ভয়ঙ্কর ভালোবাসা। তো সবাইকে অনুরোধ করবো একটু কলামটা একটু দেখে নিন। এই এই জিনিসগুলি যে আপনার চোখে পড়েছে, আমারও একই অবস্থা। এটা তো অ্যালার্মিং। এখন মনে করেন যে হ্যাঁ, উনি হয়তো চাচ্ছেন ওনার কিছু পার্সোনাল কি বলবো হ্যাবিট আছে, এটা আমরা সবাই জানি। উনি মানুষের সাথে থাকতে চান বা এটা দিচ্ছে একজন মানুষ হিসাবে কি বলবো একটা খুবই উঁচু দরের মানে একটা অনুভূতি বা একটা মানবিকতা। কিন্তু এটা তো সবসময় এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। এটা এমন না যে এই ঘটনাগুলি ঘটেছে। এই যে মহিলাকে আপনি দেখে এলেন, একই ধরনের এক মহিলা কিন্তু আমরা জানি 1991 সালে রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধীর খুব কাছাকাছি চলে গেছেন এবং ওখানে উনি একটা আত্মঘাতী বোমা নিয়ে উনিও মারা গেছেন এবং যে তার টার্গেট যেটা তাকে হত্যা করেছেন, যে আত্মঘাতী হত্যা। এখন এই ধরনের ঘটনা তো এরকম আরো অনেক আছে। এখন আপনাকে এটার দায়িত্ব শুধু যে প্রাইম মিনিস্টার হ্যাঁ উনি করবে আমি জানি না, যে সিকিউরিটি অ্যাডভাইজার এখন প্রাইম মিনিস্টারকে কিন্তু একটা মানুষের কথা উনি শুনতে বাধ্য, এটা হলেন ওনার সিকিউরিটি অ্যাডভাইজার। এখন সিকিউরিটি অ্যাডভাইজার যদি বলেন নো স্যার আপনি ওখানে যেতে পারবেন না, এটা প্রাইম মিনিস্টার এটা কিন্তু করতে পারবেন না সিকিউরিটিটা যদি, কারণ উনি তো এখন একটা দলের না, শুধু উনি একটা দেশের প্রাইম মিনিস্টার। একটা প্রাইম মিনিস্টার ক্ষতি হলে এটা মনে করলে দেশের একটা অপূরণীয় ক্ষতি হবে, যে ইনস্টেবিলিটি দেখা যাবে, ইউ নেভার নো, দেশটা একটা বিরাট বিপর্যয়ের মুখে পড়তে পারে। এটা শুধুমাত্র তারেক রহমানের জীবনের জন্য যে এটা হচ্ছে হুমকি হচ্ছে তা না, এটা পুরো জাতি কিন্তু একটা মহা বিপদে পড়বে। আমি জানি না এই বিষয়গুলি আমি তো কয়েকবার আমি সাথে সাথে আমার ইয়াতে ফেসবুক পোস্টিং ওখানে দিয়েছি, তারপরে আবার একটা কলামও লিখলাম, এখনো জানি না। এবং প্রাইম মিনিস্টারের পার্সোনালি আমি কিন্তু ওনাকে অ্যালার্ট করেছি। আমি জানি না উনি কতটুকু নিয়ে পড়েছেন, কিন্তু এটার অ্যাকশন কতটুকু আমরা জানি না। এখন এগুলি তো আপনাকে খেয়াল করতে হবে, তাই না? এখন যদি মনে করেন সিকিউরিটি অ্যাডভাইজার দেখলাম, আপনি যদি পিছন থেকে দেখেন উনি ফ্লোট করতেছেন, সাঁতার কাটতেছে, আপনি তো শুধু রুমনকে দেখালেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের অসহায় অবস্থা। যে আপনার এই অবস্থায় আপনি পড়বেন কেন, এবং এমন একটা জায়গায় কেন প্রাইম মিনিস্টার গাড়ি যাবে? এটা তো আগে একটা পরিকল্পনা থাকবে, উনি কোন কোন রুটে যাবেন, কিভাবে যাবেন, এবং ওখানে কারা কারা থাকবে। এখানে যদি মনে করেন যে আমরা দেখতেছি যে এই যে বড় বড় নেতারা যেরকম দৌড়াদৌড়ি শুরু করছে, সাধারণ মানুষ তো আরো বেশি কাছে যাবে। মহিলা দেখেন সে একটা কাগজ নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সে মনে করতেছে কোনো মতে যদি আমি প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। জি মিনা ভাই, ওই যে মাঝখানে এরকম দু একটা ঘটনা ঘটছে যে দু একজন লোক প্রধানমন্ত্রীর হাতে তাদের কাগজ দিতে পারছে, তো এগুলো আসলে এখন করা উচিত না। এগুলো হইলে এটাই একটা ট্রেন্ড হয়ে যাবে। এগুলি এন্টারটেইন কখনোই করা উচিত নাই। খেয়াল করে দেখেন আমরা প্রাইম মিনিস্টারের কাছে কি চাই। প্রাইম মিনিস্টারের কাছে দায়িত্ব হলো ওই যে এমনি এক বাচ্চাকে আদর করলেন, নো ডাউট এটা ওনার খুব একটা সফটনেস বা এটা দেখাচ্ছে, কিন্তু ওনার দায়িত্ব তো এটা না। ওনাকে যে মনে করেন আজকে রাতেও কমপক্ষে কয়েক কোটি ছেলে মেয়ে, কয়েক কোটি নারী এবং শিশু অভুক্ত পেটে কিন্তু রাতে ঘুমাতে গেছেন। এখন প্রাইম মিনিস্টার প্লিজ আপনার দায়িত্ব আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার দায়িত্ব এই মানুষগুলির খাবার খেয়েছে কিনা সেটা চিন্তা করা। আমরা যদি কখনো বুঝতে পারি যে আপনি এই কাজটি করেছেন, দ্যাটস এনাফ। একটা দুইটা বাচ্চাকে আপনার দেখানোর প্রয়োজন নেই। আপনাকে যারা এইগুলিতে এনকারেজ করছে, বাজে বাজে বাহাবা দিচ্ছে, আপনাকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আপনাকে না, এই দেশকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তা আপনার কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি না আমি বিভিন্ন চ্যানেলে পৌঁছাতে চেষ্টা করেছি, আবার বলবো সেটা শুধু আপনার নিজের নিরাপত্তার জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য এটি জরুরি। আর যেগুলি করবেন সেগুলো অবশ্যই ভালো। এখন তারেক রহমানকে আমার মনে হয় যে উনাকে এক ধরনের কি বলবো অপপ্রচারের মাধ্যমে এটাও হয়তো ওনার ভিতর কাজ করতে পারে, উনাকে একটা ভিলেন বানিয়ে ফেলা হয়েছে, যে মিডিয়া বানিয়েছে। এখন আমরা হয়তো পরবর্তী সময় আরেকটু আলোচনা করব, এবং তাদেরকে বেশি বেশি দেখা যাচ্ছে আপনার আশেপাশে। না ওইটাই এখন ধরেন মানে আমি তো ধরেন টোটাল একটা দেখতেছি যে ধরেন এই কথাগুলা ধরেন আমরা এই হাসিনার সময় বলছি, হাসিনার প্রথম দিকটায় বলছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এভাবে এই হতে পারে, এভাবে ওই হতে পারে, এটা আইনের ব্যত্যয় ঘটছে, এখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, এতটা বোধহয় এটা স্বৈরাচারের দিকে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, কোনো লাভ হয়নি।
পরবর্তী সময় যে মানে আমাদের কোর্স অফ অ্যাকশনে চেঞ্জ আনতে হয়েছে। ধরেন 3 মাস হইলেও সরকারের, আজকে মে 17 তারিখ, ধরেন 3 মাসই ধরেন সরকারের বয়স। তো খুব বেশি কিছু এখন আমরা বলছি না, আমরা শুধু ইয়ে করছি, কি বলে এটা ধরেন আমাদের মতো করে আমরা বলার চেষ্টা করছি। এবং ধরেন যে আরেকটা বিষয় আপনি যদি দেখেন যে এখানে এক ছাগল, বিএনপির এক ছাগল একটা মন্তব্য করছে, আপনারা যে জামাতের দালালি করছে এটা এখন সবাই বুঝতে পারছে। জামাতের নেতাদের পিছনে যখন দৌড়ায়, মানে বানানো ঠিক নাই, তখন আপনারা তো কিছু বলেন না কেন? আরে ছাগল, জামাত কি প্রধানমন্ত্রীর ছাগল? জামাতের সিকিউরিটি দেখার দায়িত্ব কি আমাদের? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে ঘাটতিগুলো সেগুলো তৈরি করা। এবং ধরেন এই যে বিএনপি এ কিন্তু ধান খেতে পালাইছিল, হয়তো আমাদের ফোন দিছি কিনা জানি না, ভাই পালাই আসি, ভাই খাইতে পারি না, লুকায় আসি। খালেদা জিয়া যখন 6টা বছর খাইছে, একটা বান্দা রাস্তায় নামছে, তারেক রহমান জানে না, বোঝে না এগুলা, যে আজকে যদি আল্লাহ না করে কোনো বিপদ ঘটে বিএনপির একটারেও পাবে না যারা আশেপাশে আছে। এবং আনফরচুনেটলি মিনার ভাই, দোজ পিপল যারা ধরেন 17 বছরে জেল জুলুমের শিকার হয়েছে, তারা কিন্তু কর্নার, কিন্তু সুবিধাভোগীরা কিন্তু এসে সব আশেপাশে দৌড়াচ্ছে। কিন্তু এরা সব বসন্তের কোকিল, সব বসন্তের কোকিল। এখন কনক ভাই, যে আপনি একটা দেখালেন, এটা তো যন্ত্রণা আমাদের কন্টিনিউয়াস। এখন জানি না তারেক রহমান সাহেব হয়তো এটা বলেছেন গুপ্ত এটা ওনার একটা রাজনৈতিক কৌশল থেকে এটা বলেছেন। দেখেন কোন জায়গায় বলেছেন এটা, বিশেষভাবে ওনার প্রতিদ্বন্দ্বী জামাতকে বলেছেন যে তারা আওয়ামী লীগের সময় গুপ্ত অবস্থায় ছিল। এটা তার একটা রাজনৈতিক কৌশল। এটা নিয়ে আমরা ডিফেন্ডও করবো না, আমরা পক্ষে কথা বলবো, এটা হয়তো বলতেই পারেন, এটা একটা কৌশল ছিল, রাজনৈতিক কৌশল। এবং সেম জিনিসটা দেখেন এখন ব্যবহার করছে কাদের বিরুদ্ধে, এবং বিএনপির যে মূল শক্তি, এখন মনে করেন জিয়াউর রহমান, একটা খেয়াল করেন, এই যে যারা কথাগুলি বলছেন একটু ভালো করে শোনেন। জিয়াউর রহমান কিন্তু একটা স্যালাইন তৈরি করেছিলেন, কিসের জন্য? জাতিকে রক্ষার জন্য। এই স্যালাইনটার মধ্যে কি ছিল জানেন? এক চিমটি বাম ছিল, এক মুঠ মুক্তিযোদ্ধা, এবং এক জগ ছিল মুসলিম লীগার। এটাই কিন্তু বিএনপি। আপনারা যারাই যে সে যে একটু ডানপন্থী বা তাদেরকে দেখলে আপনারা গুপ্ত শুরু করে দেন। এই গুপ্তটা আসলে আপনার মিসকোট করতেছেন তারেক রহমানের কথাটা। এবং উনাকে আমি অনুরোধ করব, আপনাদের এই সব এদেরকে থামান। তা নাহলে আপনি কাদেরকে, আপনার যে এক জগ মুসলিম লীগার ছিল, এরা কোথায় যাবে? এবং এই প্রমাণটা হলো কি, ওই যে আপনি যে কিছুদিন আগে, মানে গতবার আর কি, সরকার যখন 9,000 না কতগুলি আপনার কিন্তু রাজাকারের নাম প্রকাশ করেছিল, তখন যখন দেখে যে এটার মধ্যে 90% হলো আওয়ামী লীগের, তারপরে 10% হলো 9% হলো প্রায় বিএনপি, এবং 1% যাদেরকে আমরা রাজাকার বলি তাদের মধ্যে মনে হয়েছিল। এটা দেখে তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিছে। এবং এটা থেকেও প্রমাণ করে যে আমি যে বললাম এক জাগ মুসলিম লীগার, এটাই ছিল আসলে বিএনপির পরিচয়। এখন আপনারা ওগুলি ভুলে গেছেন। এখন কাউকে একটু ডানপন্থী মনে হলে তাকে সমানে গুপ্ত শুরু করে দেন। ভাই আরেকটা বড় বিষয় কি জানেন, আমার যেটা মনে হয় যে ধরেন আমি আসলে ধরেন এখানে তো বিভিন্ন কমেন্টস বা আমাদের এখানে যেগুলো দেখি, এগুলো দেখে বোঝা যায় যে আমাদের দর্শকদের বা যারা পাঠক বা দর্শক, তাদের কিন্তু তারা অনেকে পুরোটা পড়েও না, তারা বুঝেও না, বা তাদের সে বোঝার অনেক ক্ষেত্রে অনেকে বোঝার সক্ষমতাও নাই। তারা ধরেন একটা ফলস একটা মন চাইলে একটা কমেন্টস করে দিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন আপনার এই তারেক রহমান সাহেবও এই জিনিসটা খুব ভালো বোঝেন, কিন্তু যে বিএনপি, জামাত, এনসিপি, এদের মধ্যে যদি বিএনপির সাথে যদি একটা দূরত্ব তৈরি হয়, সুযোগটা নেবে আওয়ামী লীগ। এই ফ্যাক্টর নিয়ে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। এবং এটা এখনো ক্লিয়ার যে আওয়ামী লীগের যেই মানে সাংগঠনিক যে শক্তি, বা ধরেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা এখনো তারা যেভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, বিএনপি 17 বছরের কিছুই করতে পারে নাই, মানে এখনই তারা যতটুকু করার চেষ্টা করছে বা হুমকি ধামকি দিচ্ছে। তো সেই জায়গাটায় আবার ধরেন তারেক রহমান সাহেব জামাতের আমিরের বাসায় যাচ্ছে, এনসিপির এর বাসায় যাচ্ছে, চরমোনাই এর বাসায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। উনি ওনার উদারতা, উনি ওনার মতো যে নেলসন ম্যান্ডেলা স্টাইলের ধরেন সবার সঙ্গে সম্পৃক্তি করে উনি রাজনীতি করছে, কিন্তু ওনার দলের নেতা কর্মীরা এই জিনিসটা বুঝতে পারছে না। ওরা কামড়াকামড়ি, মারামারি, মানে সবই চলছে আর কি। না, ওই যে উনি দেখেন, উনি কিছুদিন আগে ওই যে সংসদে বলেছেন যে এটা তপ্ত চেয়ার আর কি, খেয়াল করে দেখেন। এই চেয়ারের গরম, হ্যাঁ, এই চেয়ারের গরম কিন্তু অন্যরা অনুভব করেন না, এবং বাকিরা বরং এক ধরনের উল্টা ভাবে আছেন আর কি, খুব মেজাজি।
এবং এই সরকারে কোনো বিপদ হোক, আমার অনেকের কাছে মনে হয় যে ওনারা যেন কেন চাচ্ছেন না এই সরকার টিকে থাকুক, মনে হচ্ছে এক ধরনের কাজ করে ওনাদের ভিতরে। এই ব্যাপারেও হয়তো আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর যে কথাটা বললাম যে এই যে গুপ্ত আপনারা যারা বলছেন, আপনাদের জন্য বলি, আজকে যদি ম্যাডাম বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, উনি হয়তো এই গুপ্তদের আমির হয়ে পড়তেন। ওনাকে কিন্তু জামাতের আমির বলা হতো, আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আর এই সমস্ত জিনিসগুলি এগুলি কিন্তু বিএনপির জন্য একটা চরম ক্ষতির কারণ হবে। এখন মনে করেন আপনার কয়জন 1%, এটা সব সরকারের সময় 1% মানুষ হলো সুবিধাভোগী, এরা আসে কি বিভিন্ন খুদকুড়ার কারণে বিএনপির কাছে আসবে, এবং যে বাকি 99% একটা হয়তো কয়েক কোটি মানুষ, এরা কিন্তু বিএনপিকে ভালোবেসে আসে, তার আদর্শের টানে আসে, হয়তো জিয়াউর রহমানের দিকে একটা টান আছে। এবং কি কারণে হয় সেগুলি হয়তো আজকে সব বলা যাবে না, আপনারা হয়তো জানেন সেটা। এবং এই দেশেই এক সময় হয়তো ইসলাম সম্পর্কে বা ইসলামিক সিম্বল যতগুলি আছে, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, এটা হয়ে গেল কবি নজরুল কলেজ। যেখানে একটু ইসলাম শব্দ আছে সেখানে ইসলাম কোপানো শুরু হলো। এবং এটাকে কে বন্ধ করেছিলেন? জিয়াউর রহমান। এই যে আজকে এখনো মানুষ কাঁদে, এই একটা কারণেই। মানুষ আসলে ওই যে জিয়াউর রহমান কি খাবারে কি দিয়েছিল ওগুলি মনে থাকে না, কিন্তু এই জিনিসগুলি মনে থাকে। এবং এই জায়গা থেকে যদি আমি জনাব তারেক রহমানকে আবারও অনুরোধ করব, আপনি যদি দুই ধরনের আসলে একটা ঝুঁকিতে পড়ে গেছেন, এক ধরনের যেটা আমরা বললাম সিকিউরিটি ঝুঁকি, একটা এটা হতে পারে আপনাকে ফিজিক্যাল ক্ষতি করতে পারে, আরেকটা না হলে আপনার যে নৈতিক ক্ষতি, এটা কিন্তু ফিজিক্যাল ক্ষতির চেয়ে অনেক বড় হয়ে দাঁড়াবে। আজকে বিএনপি কে যদি এই জায়গা থেকে সরে যায়, আপনি কি করতেছেন? একটা বিএনপি কে একটা ঝুঁকিতে ফেলছেন। এখন যদি একটা আদর্শিক ভাবে কোনো একটা কারণে হয়ে যায়, বিএনপি দুই ভাগ হয়ে যেতে পারে। এবং এটা আপনাদের আসলে খেয়াল রাখা উচিত। মানুষকে এই যে গুপ্ত এটা করতেছেন, এটা জামাতের ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার বিএনপির ক্ষতি হবে। কাজে যেটা হয়তো এই গুপ্ত, এটা একসময় কাজে লেগেছিল আপনার জন্য নির্বাচনের আগে। প্লিজ স্টপ ইট নাও। আমার জন্য ভয় নাই, আমি ভয়ই পাই না। আমি যদি জামাতে জয়েন করি, মিনার ভাই, ধরেন আপনার রাজনীতি আপনি বুঝেন, আপনি আপনার গরু আপনি কোন দিক দিয়ে জবাই করবেন এটা আপনি জানেন। এগুলা নিয়ে আমাদের যা বলার আছে দায়িত্ব থেকে মনে করি না, আমরা জানেন ওয়েল উইশার হিসাবে আমি বলতে পারি। এখন এটা অন্য কিছু কারণে। এবং আপনি যদি দেখেন যে ধরেন এসএসএফ এর রেড বুকে তো পরিবর্তন হয়নি, এসএসএফ যে গাইডলাইনে চলে সেটার তো পরিবর্তন হয়নি। এখন আপনি যদি সেই গাইডলাইন মানতে না দেন তাদেরকে, তারা হাত গুটাই নিবে। এবং আপনি দেখেন এই একটা ফুটেজ দেখেন, এটা নিয়ে আবার কেউ অন্যরকম ভাবে খেলার চেষ্টা করছে। আপনি দেখেন ফুটেজটা, এই যে পিছন থেকে আমানুল্লাহ আমান বোধের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, সে আপনি যদি মানে এসএসএফ এর এই ভদ্রলোককে সে ধাক্কা দিচ্ছে, আপনি দেখেন সে ধাক্কা দিচ্ছে, এসএসএফ তখন এটা রিয়াক্ট করে। এই দেখেন অবস্থাটা, আমি আপনাকে আবার একটু যদি দেখে একটু আগে থেকে, এই দেখেন সে ধাক্কা দিচ্ছে এসএসএফ, তখন তাই ধাক্কা দিচ্ছে। এই যে এসএসএফ যে ধাক্কা দিল, এটা নিয়েও দেখলাম যে বিএনপির এটাকে অন্যভাবে করার চেষ্টা করছে। তো আমি আবারও যেটা বলতে চাচ্ছি, এসএসএফ হচ্ছে সুপার এলিট ফোর্স, তাদের কাজ কিন্তু এসব ধাক্কাধাক্কি করা না। কিন্তু তারা কিন্তু যে সিকিউরিটির যে প্রোটোকলটা ফলো করে, সেটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রোটোকল। আপনারা যদি, আমি এখানে দেখাইলাম না, আপনারা ইউটিউবে দেখে নেন, নরেন্দ্র মোদী সিকিউরিটিটা দেখেন, ট্রাম্পের সিকিউরিটি দেখেন, বা অন্যান্য দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সিকিউরিটি দেখেন। মানে মানে তারেক রহমানের গাড়িকে ঘিরে উল্লাস হইতেই পারে, কিন্তু উচ্ছৃঙ্খলতার পর্যায়ে এটা পৌঁছায় গেছে আসলে। মানে আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি উল্লসিত হইতে পারি, আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি ফুল ছিটাইতে পারি। আমি আরেকটা ফুটেজ রাখছিলাম, একটু দেখেন। ধরেন উনি ইয়েতে যাচ্ছেন এখন, এই দেখেন, এই যে ধরেন বাসের সামনে পিছনে, ধরেন আমি একটু টেনে দিই ফুটেজটা, আগে থেকে দিই, দেখেন অবস্থাটা দেখেন। মানে এই যে আপনি অবস্থাটা দেখেন, এটা কি উল্লাস নাকি অবস্থাটা? এই যে এসএসএফ বেচারা মাঝখানে দেখলাম অসহায়ের মতো দাঁড়ায় আছে, মানে কি করবে সে? তো মানে নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করেন। কারণ ধরেন আপনারা দেখছেন যে ধরেন জিয়াউর রহমান সাহেবের আমল আর এই আমল, মানে যে পার্থক্যটা, ধরেন এখন এত সফিস্টিকেটেড জিনিসপত্র আছে। একজন তো ছুরি সহ ধরা পড়ছে যশোরে, আমি তো নিউজ দেখাইলাম।
এখন কিন্তু আপনি কারোর সঙ্গে হাত মেলাবেন কিনা সেটাও কিন্তু সিকিউরিটির মানে আহ, সাথে যুক্ত কিন্তু। মানে এখন কত রকমের কেমিক্যাল, কত রকমের রাসায়নিক, কত রকমের কত কিছু যে আছে, সেই জায়গাতে আমার মনে হয় আমরা আবারও অনুরোধ করব তো যে কনক ভাই, এই ক্ষেত্রে সিকিউরিটি কনসার্নের ব্যাপারে দেখেন, আমাদের আনফরচুনেটলি, আমি এটার পলিটিক্যাল দিকটা যাচ্ছে না, আমাদের 2জন প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন। খেয়াল করে দেখেন, দুটার মধ্যে কিন্তু একটা সিকিউরিটি ল্যাবস ছিল। প্রথম জন উনি যে জায়গায় থাকতেন সেটা ইট ওয়াজ নট সুইটেবল ফর এ প্রেসিডেন্ট, এটা পার্সোনাল একটা হাউজিং ছিল, এবং এটার জন্য হয়তো এনকারেজড হতে পারে। আমি একটা বললাম যে হ্যাঁ, এটা পলিটিক্যাল দিক, আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না, আমি এটা বলছি যে এটা সিকিউরিটি দিক থেকে। এবং জিয়াউর রহমান যে আপনার সার্কিট হাউসে ছিলেন, এটা কিন্তু কোনো একটা সিকিউরিটি এক্সপার্ট বলবে না একজন প্রেসিডেন্টের জন্য এটা সুইটেবল ছিল। এটা সিকিউরিটি অনেকগুলি দুর্বল ছিল ওখানে। একইভাবে আমরা এখন দেখছি যে তারেক রহমান, উনি হ্যাঁ, ওটা ওনার পার্সোনাল কমফোর্ট, নিজের বাসায় থাকবেন, সেটাও মনে হয় যে ইট ইজ নট সুইটেবল, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ হলো কি, ধরেন এই ধরনের তারেক রহমান যে ওনার সিকিউরিটি ঝুঁকিগুলি দেখতে হবে। বাংলাদেশ কিন্তু আর সেই আগের জায়গায় নেই। এখন বাংলাদেশ হলো বিভিন্ন যে সুপার পাওয়ার আছে, খেয়াল করে দেখেন, এদের কাছে একটা বিরাট ইম্পর্টেন্ট কান্ট্রি। কাজেই এখানে প্রেসিডেন্ট এখন বা প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে, প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে, এটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। উনি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার খেয়াল করছেন। এবং খেয়াল করে দেখেন, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী চায়না গেলেন, চায়না যদি আপনি জয়েন্ট ডিক্লারেশনটা আপনি খেয়াল করেন, there is a some shift, এখানে কিন্তু সবাই ফিল করতেছে। কিন্তু এই শিফটটার জন্য ওনার জন্য তো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, তাই না? এখন প্রেসিডেন্টকে শুধু একদিকে না, এখন আমি শুধু একটা দিকে বলছি না, অন্য দেশও হতে পারে, বিপরীত দেশে, কারণ কার কোন উদ্দেশ্যে এটা কাজ করবে, এগুলি আমি কেন জানি মনে হচ্ছে এই চিন্তাগুলি যে যারা আমাদের সিকিউরিটি টিমে আছে তাদের ভিতর কেন যেন কাজ করতেছে না। অনুরোধ করব আপনারা এগুলি ভাবেন, এটা হতেই পারে জি, বিভিন্ন স্বার্থের মাঝে কিন্তু উনি পড়ে গেছেন। এখন কোন দিকে শিফট করেন আপনিও জানেন না। ইজ মুভিং টুয়ার্ডস পাকিস্তান, চায়না, টার্কি, এই ব্লকের দিকে যাচ্ছেন নাকি ইন্ডিয়া, এগুলি আমাদের খোলাখুলি আলোচনা করতে হবে। সিকিউরিটি কনসার্ন, এটা শুধু আগেই বলেছি যে এটা শুধু একজন ব্যক্তির জন্য না, এটা একটা রাষ্ট্রের জন্য জরুরি। এখন দেখবেন যে উনি হয়তো ওইদিকে মুভ করতেছেন, কিন্তু হয়তো যে বিপরীত স্বার্থের যে রাষ্ট্রটা আছে সে পছন্দ করতেছে না, সে সামহাও, এটা তো এখন এত কমপ্লেক্স হয়ে গেছে মানুষের জীবনটা, আপনি কাউকে বলতে পারবেন না কে আপনার বন্ধু কে শত্রু, এটা আসলে কোথাও নাই। আজকে যে বন্ধু আছে কালকে আপনার শত্রু হয়ে পড়বে, তাই না? কাজেই আপনার এবং ধরেন যে মানে বিএনপি ধরেন বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য আমরা দেখছি হাসিনা তৎপরতা, তারেক রহমানকে রাস্তায় গাড়ির মধ্যে অ্যাটাক করেছে। তারেক রহমানকে কেন্দ্র করে হাসিনার এখনো যে মন্তব্য, এখনো সে যেভাবে বলছে বা যে আক্রোশ, এখনো কিন্তু ওনার ফার্স্ট টার্গেট কিন্তু তারেক রহমান। সেই জায়গাটায় ধরেন এইসব খুচরা আবেগের কোনো জায়গা নাই আর কি। সব খুচরা আবেগ দেখায়, গাড়ির সামনে গাড়ি মুভ করতে পারতেছে না, এসএসএফ কাজ করতে পারতেছে না, পুলিশ নাই, এপিবিএন নাই। ঢাকার বাইরে দেখলাম যে বিজেপি কে মোতায়েন করা হয়েছে বা পুলিশ মোতায়েন, ঢাকার মধ্যে আমি ওনার আশেপাশে পুলিশ, বিজেপি এদের কোনো উপস্থিতি দেখছি না। অর্থাৎ ধরেন এক ধরনের কি বলবো, মানে হানিমুন পিরিয়ডেও মানে বেশি বেশি হানিমুন হয়ে যাচ্ছে কিনা, বেশি বেশি সম্পৃক্ততা দেখাইতে যে নিজের বিপদ ডেকে আনছেন কিনা সেটা আমরা জানি না। এখন ধরেন ওই যে আপনি দেখবেন একটু পরে দেখবেন দুইটা কমেন্টস আসবে, তোমাদের এত মাথা ব্যথা কেন? আরে বেটা, আমাদেরই মাথা ব্যথা, তোরা তো যায় ধান খেতে ঢুকাবি, তোরা যায় রাস্তা বলে ঢুকে যাবি, মাথা ব্যথা আমাদেরই। কারণ আমরা চাই যে বাংলাদেশ স্টেবল হোক। এবং আরেকটা পরিবর্তন কিন্তু মানুষের চোখে এখনো অ্যাডজাস্ট হচ্ছে কিনা আমি জানি না, এই যে নারী প্রধানমন্ত্রী থেকে পুরুষ প্রধানমন্ত্রী, মানে কিছু গুণগত পরিবর্তন তো আছেই কিন্তু না, তো ওইটাও কিন্তু মানে চোখের খাপ খাওয়াইতেও সময় লাগতেছে।